মাউন্টেন ডিউ প্রোডাক্টটার ব্র্যান্ড পার্সোনালিটি হচ্ছে লাফালাফি ঝাপাঝাপি, মানে এক কথায় এক্সাইটমেন্ট। আর তাই মাউন্টেন ডিউ এর লোগোটাও দেখবেন আঁকা বাঁকা। আর এই আঁকা বাঁকা লোগোকে মার্কেটিং এর ভাষায় বলে অ্যাসিমেট্রিক্যাল লোগো। একটা প্রশ্ন করি, আপনি আমার কি দেখে চিনতে পারবেন যে এই মানুষটা আসলে আমি? নিশ্চয়ই আমার মুখ, তাই না? একইভাবে একটা বিজনেসকে আমরা কি দেখে চিনি বলুন তো? উত্তর হলো বিজনেসের লোগো। এর মানে দাঁড়ালো লোগো হলো যে কোনো একটা ব্র্যান্ডের পরিচয়। একটা লোগোকে আসলে তখনই লোগো বলা যাবে যখন এইটা একটা ব্র্যান্ডকে ডিফাইন করবে ঠিকঠাকভাবে এবং আর্টিস্টিকভাবে রিফ্লেক্টও করবে। খেয়াল করে দেখবেন, কেউ একটা কোম্পানির বিজ্ঞাপন নকল করলেও লোগো কিন্তু নকল করে না, কারণ তার নিজেরও কিন্তু রয়েছে ভিন্ন একটা লোগো। চলুন শুরুতেই একটা 1 মিলিয়ন পাউন্ড লোগো এর গল্প শুনি। ক্যাডবেরি চকলেট খান নাই এমন কেউ কি আছেন? 1960 সালে ক্যাডবেরি এর প্রতিষ্ঠাতা জন ক্যাডবেরি এর নাতি উইলিয়াম ক্যাডবেরি নিজের হাতে ক্যাডবেরি এর সিগনেচার লোগোটা ডিজাইন করেন। চমৎকার এই লোগোটা বিগত অর্ধশত বছর ধরে ক্যাডবেরি নামের ব্র্যান্ডটিকে রিপ্রেজেন্ট করে আসছিল। 2020 সালে এসে হঠাৎ ক্যাডবেরি সিদ্ধান্ত নেয় তারা তাদের লোগো পরিবর্তন করে ফেলবে। অনেক গবেষণা করে একজন ব্রিটিশ লোগো ডিজাইনার ক্যাডবেরি এর পুরাতন লোগোটা নতুন করে ডিজাইন করেন। অনেক গবেষণা বলছি এই কারণে, নতুন লোগোটি রিমেক করতে তাদের খরচ হয়েছে 1 মিলিয়ন পাউন্ড, যা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 10,36,26,964 কোটি টাকা। লোগো ডিজাইনের পেছনে এত টাকা? আচ্ছা, এত টাকা লোগো ডিজাইনের পেছনে খরচ হইতেই পারে, শত হলেও ক্যাডবেরি এর মতো একটা জায়ান্ট ব্র্যান্ড বলে কথা। কিন্তু বিপত্তিটা ঘটে তাদের রিডিজাইন করা লোগোটা পাবলিক হবার পর। আসলে রিডিজাইন করা সেই লোগোটাতে তেমন কোনো পরিবর্তন দেখাই গেল না। কোনো পরিবর্তন ছাড়াই এত টাকা খরচ হয়ে গেল। এখন দেখি নতুন লোগোতে এমন কি আছে যা আগের লোগোতে নাই। নতুন লোগোর ব্যাপারে ডিজাইনার মন্তব্য করেছেন, এই লোগো ক্যাডবেরিতে হিউম্যানিটি ফিরিয়ে আনবে। ভালো করে লক্ষ্য করে দেখবেন, আগের লোগো এর সাথে নতুন এই লোগোর খুব একটা পার্থক্য নাই। ফন্টগুলোকে কিছুটা চিকন করা হয়েছে আর বিয়ের শেপে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। এছাড়াও নতুন লোগো আগের লোগো থেকে বেশ কিছুটা আভিজাত্য বাড়িয়েছে। সব থেকে বড় কথা, উইলিয়াম ক্যাডবেরি এর ক্রিয়েট করা লোগোটাই রয়ে গেছে। তার থেকেও বড় কথা, মানুষকে বুঝতে না দিয়েই ক্যাডবেরি রাতের আধারে তাদের লোগোটা পরিবর্তন করে ফেলেছে। যার জানা নাই এই পরিবর্তনের কথা, সে হয়তো কোনোদিন বুঝতেও পারবে না তার মোস্ট ফেভারিট ক্যাডবেরি যে নিজেকে অন্যরূপে সাজিয়ে ফেলেছে। আসল কথায় আসি, 1 মিলিয়ন লোগোর মাহাত্ম্যটা কি এখনো কি কেউ উপলব্ধি করতে পারছেন? ডিজাইনার হিউম্যানিটি ফিরিয়ে দেবার কথা বলছিল। খুব সূক্ষ্ম করে খেয়াল করেন, বি এবং ডি এর মাঝখানটাতে একটা এইচ ক্রিয়েট হয়েছে। মূলত এই এইচ দিয়েই হিউম্যানিটি প্রকাশ করা হচ্ছে। আমার একটা ব্যক্তিগত মতামত রয়েছে, ক্যাডবেরি এর প্রথম লোগোটা একটু নিচ থেকে উঁচু করা ছিল আর নতুন লোগোকে উপর থেকে নিচে নামানো হয়েছে। এ দিয়ে হয়তো মানুষের সমতার কথা বোঝানো হয়েছে, হতেই পারে। এখন প্রশ্ন আসতে পারে, $1 মিলিয়ন খরচ করে কি দরকার পড়ছে একটা লোগোকে রিডিজাইন করার? ইনহাউস একজন গ্রাফিক্স ডিজাইনারকে দিয়ে দিলেই তো হতো। কিন্তু বড় বড় ব্র্যান্ডগুলো ঠিকই জানে লোগো হচ্ছে এমন একটা ব্র্যান্ড ম্যাটেরিয়াল যেটা দিয়ে গোটা পৃথিবী আপনাকে চিনবে, যেটা আপনার $1 বিলিয়ন খরচে বানানো হেডকোয়ার্টারের বাইরে বিরাট করে ঝুলানো থাকবে। লোগো তৈরিতে তাই তো এত গুরুত্ব, এত এফোর্ট। তা উপরের গল্প থেকে আমরা বুঝলাম, শুধু রং বেরঙ্গে বিজনেসের নাম লিখে দিলেই লোগো হয়ে যায় না। লোগো ডিজাইন করতেও জানতে হবে কলা ও বিজ্ঞান উভয়ই, করতে হবে গবেষণা। বিকজ এ লোগো ইজ এ পিক্টোরিয়াল পার্সোনা অফ এ ব্র্যান্ড। বেশ কিছু মার্কেটিং প্রফেসর 597টা লোগো নিয়ে গবেষণা করে বলেছেন, নন ডেসক্রিপটিভ লোগো এর তুলনায় ডেসক্রিপটিভ লোগো ব্যবহারে ব্র্যান্ডের প্রতি বিশ্বাসযোগ্যতা বেড়ে যায় আরও বহুগুণ। এইটা হার্ভার্ড বিজনেস রিভিউ এর কথা। যারা জানেন না, ডেসক্রিপটিভ লোগো হচ্ছে সেই সমস্ত লোগো যেখানে কোম্পানি বা ব্র্যান্ড তাদের কাস্টমারকে কি প্রোডাক্ট বা সেবা দিচ্ছে তা স্পষ্ট ফুটিয়ে তোলে। উদাহরণ দিলে বলা যায় বার্গার কিং। আপনি বার্গার কিং এর লোগো দেখলেই বুঝবেন তারা আসলে বার্গার বিক্রি করে। আর নন ডেসক্রিপটিভ লোগো বলতে সে সমস্ত লোগোকে বোঝায় যেখানে কোম্পানি বা ব্র্যান্ড কি অফার করছে বা কি বিক্রি করছে বা কি সেবা দিচ্ছে লোগো দেখে তা বোঝার কোনো উপায় নাই। যেমন ধরেন ম্যাকডোনাল্ডের এম দেখে আপনি বুঝতে পারবেন না তারা আসলে কি বিক্রি করে। ডেসক্রিপটিভ লোগো এর কারণে কাস্টমার অতি সহজেই বুঝতে পারে ব্র্যান্ড কি অফার করছে, তাই খুব সহজেই ব্র্যান্ডের সাথে তারা কানেক্টেডও হতে পারে।
এবং ব্র্যান্ডের প্রতি বিশ্বাসযোগ্যতা বাড়ে। এছাড়াও একটা ব্র্যান্ডের ব্র্যান্ড পার্সোনালিটি এর উপরও নির্ভর করে সেই ব্র্যান্ডের লোগোটা কেমন হওয়া উচিত। যেমন মাউন্টেন ডিউ প্রোডাক্টটার ব্র্যান্ড পার্সোনালিটি হচ্ছে লাফালাফি ঝাপাঝাপি, মানে এক কথায় এক্সাইটমেন্ট। আর তাই মাউন্টেন ডিউ এর লোগোটাও দেখবেন আঁকা বাঁকা। আর এই আঁকা বাঁকা লোগোকে মার্কেটিং এর ভাষায় বলে অ্যাসিমেট্রিক্যাল লোগো। ব্র্যান্ডস লাইক মাউন্টেন ডিউ, রেডবুল, নাইক এবং টেসলা তাদের ব্র্যান্ডিং এ অ্যাসিমেট্রিক্যাল লোগো ব্যবহার করে। আর কুল পার্সোনালিটি ব্র্যান্ডের জন্য ব্যবহার করা হয় সিমেট্রিক্যাল লোগো। সিমেট্রিক্যাল লোগো বলা হয় যেই লোগো লেফট সাইড এবং রাইট সাইডে সমান। সিমেট্রিক্যাল লোগোস গিভ ফিলিংস অফ ব্যালেন্স অ্যান্ড স্ট্রাকচার। থিঙ্ক ব্র্যান্ডস লাইক অডি, পেপসি, টয়োটা অ্যান্ড মোটোরোলা। শেষ করতে করতে আরো কিছু জিনিস শেয়ার করতে চাই। সমস্ত ব্যাকরণ মেনে চলে দারুণ একটা মুখ, মানে একটা লোগো বানিয়ে ফেললাম। এখন সুন্দর মুখ থাকা সত্ত্বেও যদি আমি সুন্দর পোশাক না পরি বা সুন্দর করে কথা না বলি, তাহলেও কিন্তু সবকিছু মাটি। তাই সুন্দর লোগো হলেই হবে না, সেই সাথে খেয়াল রাখতে হবে লোগোর কালার যেন বিজনেসকে রিপ্রেজেন্ট করে, টাইপোগ্রাফি যেন ব্র্যান্ড আইডেন্টিটিকে ফুটিয়ে তোলে, কারণ লোগো ইজ দ্য সাইলেন্ট অ্যাম্বাসেডর অফ ইউর ব্র্যান্ড।